আমন্ত্রণ জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেভ। ছোট্ট একটি মশার কামড় আর তাতেই বাড়ছে শত শত আক্রান্ত রোগীর তালিকা এবং বড় হচ্ছে মৃত্যুর তালিকাও। দর্শক, প্রতি বছর এই সময়টিতে ডেঙ্গু যেন একটি মহামারী আকার কিংবা মহামারী ব্যাধিতে পরিণত হয়। এবছরেও তার ব্যতিক্রম নয়। তবে জানবো সর্বশেষ পরিস্থিতি এবং ডেঙ্গু থেকে সতর্ক হবার জন্য আমাদের কতটুকু সতর্ক থাকা প্রয়োজন কিংবা আমরা কি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারি, এই প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নওসাবা নূর, যিনি মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আজকের আলোচনার জন্য যে কোনো পরামর্শ কিংবা তথ্যের জন্য আপনারা চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, শুভ সকাল, এবং চ্যানেল 24-কে ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। এই যে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, গত কয়েক বছর ধরে আমরা দেখছি এটি বাড়ছে এবং প্রতি বছর ঠিক এই সময়টিতে ডেঙ্গুর একদম হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও যেমন বাড়ে, মৃত্যুর তালিকাও দীর্ঘ হয়। তো এই বছরের পরিস্থিতি কি সর্বশেষ একটু জানতে চাই এবং কি কারণে এটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে? এটি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্ট আপনি করেছেন যে জাতীয় সমস্যা। আসলে কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে আমরা যদি আমাদের আগের পূর্ববর্তী বছরগুলোর দিকে তাকাই, আমরা কিন্তু দেখব ডেঙ্গু শুরু হয়েছিল 2000 সাল থেকে এবং সে সময় থেকে শুরু হয়ে মানে আমরা যে এতগুলো বছর যাচ্ছে ডেঙ্গু কিন্তু আছেই সাথে, এবং গবেষণাও তাই বলে যে পরবর্তী বছরগুলোতে আমাদের যেহেতু এখানে আপনি জানেন যে ডেঙ্গু আসলে ছড়ায় হচ্ছে অ্যাডিস মস্কুইটো দিয়ে, এবং দিন দিন আসলে মশার প্রাদুর্ভাব আমাদের দেশে বা এই রিজিয়নটাতে আসলে থাকবেই। সো আমাদের আসলে ডেঙ্গু নিয়েই থাকতে হবে। এবং আমরা দেখি যে বিভিন্ন সময় আউটব্রেক হয়, যেমন লাস্ট আমরা একটা বড় আউটব্রেক দেখি 2 বছর আগে 2023-এ, এবং অনেক আসলে প্রায় 1600-1700-র মতো মানুষকে আসলে আমরা হারিয়েছি ডেঙ্গুর এই যাত্রায়। তো এবছর হচ্ছে সে তুলনায় কম ডেফিনেটলি। এখন পর্যন্ত ডাটা যেটা বলে 27,000 আক্রান্ত হয়েছে এবছর এবং মৃত্যু হয়েছে 110 জনের। এখানে আমি একটু বলি যে গত 24 ঘন্টায় কিন্তু মারা গেছে 5 জন, এবং যেটা কোয়াইট অ্যালার্মিং যে জাস্ট লাস্ট 24 আওয়ার্সে আমাদের মানে 5 জন মানুষ মারা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এবং আপনি আরেকটা যেটা কমেন্ট বললেন যে আসলে এই সময়টা আমরা জানি যে আসলে খুব বৃষ্টি হচ্ছে, এই মনসুন রেইনের সময়ই আসলে আমাদের এই মশার প্রাদুর্ভাব বেড়ে যায়, যার জন্যই আসলে ডেঙ্গুর আক্রান্ত এবং ডেঙ্গু ছাড়াও অন্যান্য মশাবাহিত যে রোগগুলো আছে সেগুলোর কিন্তু প্রাদুর্ভাব এই সময়টা বেড়ে যায়। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা এটার ক্ষেত্রে বলতে চাই, যেহেতু ডেঙ্গু আমাদের সাথে থাকবেই, আমাদের এখানে বৃষ্টি থাকবেই, মশা থাকবেই, সো ডেঙ্গু আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সে সম্পর্কে আসলে সবার জানা খুবই জরুরি। এবং তারই প্রেক্ষাপটে কিংবা ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন সবসময় আমরা করে থাকি। আমরা অনেক কিছু জানাবো দর্শকদের, কিন্তু একটু জানতে চাই যে ডেঙ্গু নিয়ে তো এত কথা বলছি এবং আপনি ভয়ঙ্কর একটি তথ্য দিলেন, গত 24 ঘন্টায় 5 জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং অবশ্যই এই জায়গাটিতে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প কিছু নেই। ম্যাম, একটু জানবো যে এবছর কি ডেঙ্গুর উপসর্গগুলো আগের চাইতে বদলেছে নাকি একই রকম রয়েছে? আসলে ডেঙ্গুর উপসর্গ কিন্তু লাস্ট ওভার ফিউ ইয়ার্স কিন্তু অলরেডি কিছু চেঞ্জ হয়েছে। যেমন আমরা জানি ডেঙ্গুতে ক্লাসিক সিমটমসগুলো এখনও কিছুটা আছে, যেমন ডেঙ্গুর প্রথম উপসর্গ হচ্ছে জ্বর, এবং জ্বরটা হবে অতিরিক্ত মাত্রায়, দেখা যায় 104-5 এরকম হয় জ্বর। তো জ্বরের সাথে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, গা লাল হয়ে যাওয়া, র্যাশ, অনেক সময় জয়েন্ট পেন, এগুলো হচ্ছে ক্লাসিক সিমটম। এবং এক্ষেত্রে বলি ডেঙ্গুকে আমরা যখন বইপত্রে পড়েছি, শিওর আপনিও পড়েছেন, যে ডেঙ্গুকে আমরা বলতাম হচ্ছে ব্রেক বোন ফিভার, মানে এত বেশি শরীরে ব্যথা হয় মনে হচ্ছে যে হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। তো এই ক্লাসিক ব্রেক বোন ফিভারটা আমরা এখন ওভাবে পাই না, কিন্তু গা ব্যথা কমপ্লেইন থাকে। বাট অ্যাডিশনাল যে কমপ্লেইন আমরা নতুন এখন পাই, যেমন অনেক বমি থাকে, পেট ব্যথা, দেন হচ্ছে ডায়রিয়া। এমনকি ডেঙ্গুতে কিন্তু প্রথম দিকে আমরা কাশি, শ্বাসকষ্ট এই ধরনের সিমটমসগুলো পেতাম না, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে কিন্তু ডেঙ্গুতে দেখা যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত জ্বরের সাথে সাথে কাশি, শ্বাসকষ্টের সিমটমস আমরা পাচ্ছি।
তার মানে আমরা যেমন করোনার সিমটমগুলো দেখতাম যে কাশি, অ্যাজমা প্রকোপ বাড়ছে, এবছর ডেঙ্গুতেও এই ধরনের ডেঙ্গুতে আমরা উপসর্গগুলো কাশি প্রকাশ পাচ্ছি, পাচ্ছে। জি। তবে আমাদের মনে রাখতে হবে ডেঙ্গুর প্রধান উপসর্গ হচ্ছে জ্বর, উচ্চমাত্রার জ্বর, জ্বরের সাথে গা ব্যথা, মাথা ব্যথা, এবং অনেক গা সময় ব্যথার র্যাশ। ধরনটি কেমন হতে পারে? যেমন এই বছর আমরা শুনছি অনেকে কমপ্লেন করছে যে সিভিয়ার জয়েন্ট পেন, এবং এটি কি আসলে ডেঙ্গুর উপসর্গ নাকি অন্য কোনো রোগের বহিঃপ্রকাশ, একটু জানতে এটা চাই। খুবই জরুরি আসলে এখন জানা, কারণ আমাদের কাছে যখন পেশেন্টরা আসে আমরা খুব স্পেসিফিক্যালি জানতে হয় যে এটা কি পেশেন্ট বডি এক বলছে, শরীরে ব্যথা না জয়েন্টে ব্যথা। ডেঙ্গুতে মাইল্ড জয়েন্ট পেন হতে পারে, বাট এখনকার সময় কিন্তু আরেকটা রোগের প্রাদুর্ভাব আমরা দেখছি, চিকুনগুনিয়া জ্বর। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে মশা দিয়ে, অ্যাডিস মশা দিয়ে আসলে ডেঙ্গু ছড়ায়, সে একই মশা দিয়ে আসলে চিকুনগুনিয়াও ছড়ায়। আচ্ছা, তো যার জন্য যেহেতু ডেঙ্গু আমাদের দেশে বা অ্যাডিস মশা আমাদের দেশে যেহেতু আছে, চিকুনগুনিয়ার প্রভাব কিন্তু আমরা এবছর অনেক আউটব্রেক দেখতে পাচ্ছি। এবং চিকুনগুনিয়ার ক্লাসিক সিমটম হচ্ছে জ্বর, জ্বরের সাথে গিরা ব্যথা। গিরা ব্যথা মানে কি, ধরেন আপনার হাতে পায়ের জয়েন্টগুলো ফুলে যাবে, লাল হয়ে যাবে। আমরা অনেক সময় আমি দেখি চেম্বারে একদম ইয়াং হয়তো একটা পেশেন্ট হুইল চেয়ারে আসছে, মানে তার এত ব্যথা যে সে হাঁটতে পারছে না, জয়েন্ট পেইন হচ্ছে। তো তখনই কিন্তু একটা ধারণা হয়ে যায় হয়তোবা এটা চিকুনগুনিয়া হতে পারে। আবারও বলি, ডেঙ্গুতে গা ব্যথা থাকবে, কিন্তু ইউজুয়ালি জয়েন্ট পেইন, জয়েন্ট যে গিরাগুলো বলি এগুলো ফুলে যাওয়া, লাল হওয়ার প্রবণতা থাকে না, কিন্তু চিকুনগুনিয়াতে এটা খুব প্রকোপ আকারে থাকে। আচ্ছা, তার মানে কারো যদি জয়েন্টে সিভিয়ার পেইন থাকে তাকে ধরে নেওয়া উচিত যে হতে পারে চিকুনগুনিয়া। কিন্তু চিকুনগুনিয়া সম্পর্কে কিন্তু আমরা অনেকে জানি না। যেমন ডেঙ্গুটা কোনো একটি মশার কামড়ে হচ্ছে, চিকুনগুনিয়া আসলে কি ধরনের মশার কামড়ে হয়, এবং ডেঙ্গুতে যখন আক্রান্ত হচ্ছে এটির মশার কামড়ের টাইমিংটা কখন এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে কখন? আচ্ছা, এটা হচ্ছে যেহেতু কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করছিলাম যে এটা একই মশা, অ্যাডিস মস্কুইটো, এটা দিয়েই দুটো রোগী ছড়ায়। হ্যাঁ, এই রোগ দিয়ে কিন্তু এই মশাতে আরেকটা জীবাণু ছড়ে, জিকা। এখন পর্যন্ত এবার আমাদের দেশে জিকার আউটব্রেক হয়নি, এটাও আরেকটা আসলে খুব সিভিয়ার ডিজিজ। এখন আমাদের দেশে হয়নি, বাট যেহেতু আসলে অ্যাডিস মশা আমাদের দেশে আছে, হয়তো বা কামিং ইয়ার্স কখনো আসতেও পারে। তো এখন আমরা যেটা দেখছি ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুইটাই অ্যাডিস মশাতে হয়, এবং আমরা বলে থাকি মশার কামড় আক্রান্ত হওয়ার 2 থেকে 5 দিন পরে রোগী আক্রান্ত হবে। সো আসলে এটা ট্রেস আউট করা খুব ডিফিকাল্ট যে আসলে কবে মশা কামড় দিয়েছে বা কি। আর আমরা তো আসলে যারা আমরা এখন কিন্তু সারা বাংলাদেশেই আসলে অ্যাডিস মশা আছে। ইভেন ইনফ্যাক্ট আমরা যদি এই বছরের ডাটার দিকে তাকাই, এখন কিন্তু সবচেয়ে বেশি অ্যাফেক্টেড কেস বরিশাল ডিস্ট্রিক্টে। হ্যাঁ, সো এখন যে আমাদের আগে যে একটা ধারণা ছিল খালি ঢাকাতেই মশা, অ্যাডিস মশা, ব্যাপারটা কিন্তু এরকম না, সারা বাংলাদেশেই আছে। সো আসলে মশার কামড় ট্রেস আউট করাটা খুব ডিফিকাল্ট, বাট আমরা বলে থাকি যে মশার কামড় বা আক্রান্ত হওয়ার পরে রোগী 2 থেকে 5 দিন পরে জ্বরে আক্রান্ত হবেন। এবং ডেঙ্গু আর চিকুনগুনিয়ার মধ্যে আমরা যদি মেজর ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ধরি, সেটা হবে জয়েন্ট পেইন। যে উপসর্গের মধ্যে যে জ্বরের সাথে জয়েন্ট পেইন যদি বেশি হয়, জয়েন্ট ফুলে যায়, রোগী হাঁটতেই পারছে না, তখন আমরা চিকুনগুনিয়া ধারণা করি। এবং ডেঙ্গুতে হচ্ছে জ্বর, গা ব্যথা এগুলো থাকে। আমরা খুব সিম্পল কিছু টেস্ট আছে, সেগুলোর মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। কথা হয়তো জানবো, কিন্তু আমরা এটাই বলতে চাই দর্শকদের যে দুটোই মশার কামড়ে, এবং এই যে মশাবাহিত রোগগুলো ইদানিং বাড়ছে, শুধুমাত্র ঘন ঘন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে জমে থাকা পানি, হয়তো এগুলো প্রতিরোধ করলে অনেকাংশে এই রোগগুলোকে কমিয়ে আনা সম্ভব। একটু জানতে চাই ম্যাম, একজন ব্যক্তির জ্বর হলো, উচ্চ মাত্রায় জ্বর, দুটোই তো হতে পারে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া অথবা সাধারণ কোনো ফ্লু বা ভাইরাল যে ফিভারগুলো এখন বাড়ছে, কিন্তু কখন টেস্ট করাবে? আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ রোগীরা কিন্তু টেস্ট করাতে চায় না। টেস্ট করানোটা আসলে কতটুকু জরুরি? এই জিনিসটাতে আমি খুবই এমফাসাইজ দিতে চাই, কারণ এখন আপনি যেটা বলছেন, এখন কিন্তু অনেক জ্বর হচ্ছে, মৌসুমি জ্বর বলি আমরা, ভাইরাল ফ্লু বলি, আর ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলো তো আছে। এছাড়া আমাদের দেশে টাইফয়েড তো অনেক আগে থেকে আছে। তো যেহেতু এক্ষেত্রে একটু বলি যে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার মধ্যে যদি আমরা একটু ডিফারেন্সিয়েট করি, চিকুনগুনিয়াতে রুগী অনেক সাফার করে ব্যথার জন্য, কিন্তু চিকুনগুনিয়াতে কিন্তু মৃত্যু ঝুঁকি অনেক কম। ডেঙ্গুতে যেমন আমাদের একটা মৃত্যু ঝুঁকি, আপনি শুরুতে বলছিলেন যে মৃত্যুর তালিকা বাড়ছে, মৃত্যু ঝুঁকিটা যেহেতু ডেঙ্গুতে অনেক বেশি। এই জন্য আমার যেটা আসলে পরামর্শ বা আমাদের ডাক্তারদের পরামর্শ, এখন জ্বর হলেই আসলে টেস্ট করে নেওয়া প্রয়োজন। অল্প কিছু টেস্ট, খুব যে অনেক এক্সপেন্সিভ টেস্ট সেরকম না, এবং এর মধ্যে অবশ্যই ডেঙ্গুর টেস্টটা যেন থাকে। জ্বর হলে যে আচ্ছা একটু বৃষ্টি লেগেছে, ঠান্ডা লেগেছে, এগুলা দিয়ে আমরা অ্যাভয়েড না করি, একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
জাস্ট নর্মাল রুটিন কিছু টেস্টের সাথে অবশ্যই ডেঙ্গুটা টেস্ট করে নেওয়া প্রয়োজন, যেহেতু হচ্ছে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি আছে এবং রেগুলার আসলে ফলো আপে থাকাটা জরুরি। বিশেষ করে আমি একটু বলতে চাই, যারা বয়োজ্যেষ্ঠ রোগী, প্রেগনেন্ট আছে বা দীর্ঘমেয়াদী কোনো অসুখে আক্রান্ত, যেমন কিডনি, লিভার অথবা ক্যান্সারে আক্রান্ত, হার্টের জটিলতা, এই ধরনের পেশেন্টকে আসলে জ্বরের ক্ষেত্রে কোনোভাবেই অবহেলা করা উচিত না। জ্বরের উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টেস্ট করে ফেলতে হবে এবং অবশ্যই ডেঙ্গু টেস্ট করতে হবে। এবং জ্বর হওয়ার কতদিনের মাঝে ডেঙ্গু টেস্ট করানোটা জরুরি? কারণ আমরা অনেকের কাছে কমপ্লেন শুনছি এখন যে জ্বরে আক্রান্ত হচ্ছে, পরীক্ষা করাচ্ছে কিন্তু ডেঙ্গু নেগেটিভ, কিন্তু সিমটমগুলো সব ডেঙ্গুর মতো। মানে এই বিষয়টা আসলে কি কারণে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা প্রথম প্রশ্নটার অ্যান্সার দিই, সেটা হচ্ছে কতদিনের মাথায় আমরা টেস্ট করব। আমরা বলি ডেঙ্গু শনাক্তকরণের জন্য আমাদের দুটো টেস্ট আছে, একটা আমরা NS1 অ্যান্টিজেন বলি আর একটা অ্যান্টিবডি বলি। NS1টা সাধারণত জ্বর শুরু হলেই 1-2 দিন উইদিন 5 ডেজ ওই টেস্টটা করতে হয় এবং 5 দিন অতিক্রম হয়ে গেলে এই টেস্টটা সাধারণত প্রবণতাটা কমে যায়, পজিটিভ হয়, তখন আমরা অ্যান্টিবডি টেস্ট করি। সো দুটো টেস্ট, এবং এটা যথেষ্ট সহজলভ্য টেস্ট, ওয়াইডলি অ্যাভেলেবল আমাদের দেশে। সো আমরা এটা করে ফেলবো। সো জ্বরে উপসর্গ দেখা দিলে 5 দিনের মধ্যে এক ধরনের টেস্ট এবং 1 সপ্তাহ অতিক্রম করলে আরেক ধরনের টেস্ট। এবং আরেকটা যেটা আপনি বলছিলেন যে অনেক সময় ডেঙ্গু নেগেটিভ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে একটু বলি ডেঙ্গুর আসলে 4টা ভ্যারাইটিস আছে, আমরা ডেন 1, 2, 3, 4 বলি। ওভার ইয়ার্স দেখা যায় যে একবার কোনো একটা প্রোটোটাইপের প্রিভ্যালেন্স বেশি থাকে, আরেক বছর আরেক রকম থাকে, এবং যেহেতু ডেঙ্গু মশাও আসলে ইভলভ করছে, দেখা যায় আমরা অনেক সময় এখন NS1 টেস্টটা নেগেটিভ পাই। কিন্তু নেগেটিভ পেলেও আমরা কিন্তু অনেক সময় হচ্ছে আমাদের রোগীর উপসর্গ, ব্লাড টেস্ট, অন্যান্য টেস্টের প্রেক্ষিতে বা রোগীর উপসর্গ দেখে কিন্তু অনেক সময় আমরা ডেঙ্গুটা সাসপেক্ট করি এবং ওইভাবে ট্রিটমেন্ট করি। কারণ আগেই বলছিলাম ডেঙ্গুতে যেহেতু মৃত্যু ঝুঁকি রয়েছে, এই জন্য আমরা আসলে থ্রেশহোল্ডটা কম রাখি। ডেঙ্গু সাসপেক্ট করলে, ক্লিনিক্যালি সাসপেক্ট করলে আমরা ওই লাইনে আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে কি ইনভেস্টিগেশন করবে নাকি 3 দিনের মধ্যে বা কত দিনের মধ্যে? আমার মনে হয় জ্বর দেখা দিলে একদিন অপেক্ষা করে একদিন পরেই আসলে টেস্ট করে ফেলা প্রয়োজন। আমরা ইনভেস্টিগেশনের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানবো একজন দর্শক অপেক্ষায়। শিওর। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমরা শুনছি। আপনাকে কি সমস্যা বলুন, বয়স কত, নাম কি? 35। জি, কি সমস্যা? জ্বর, গলা ব্যথা, ঠান্ডা। গলা ব্যথা, ঠান্ডা, জ্বর কতদিন ধরে? আজকে 25 দিন। কতদিন হয়েছে? 25 দিন। 25 ডেজ। জি। কমছে না জ্বর? কোনো ইনভেস্টিগেশন করিয়েছেন? হ্যাঁ, করাইছি। কোনো কিছু ধরা পড়েছে যে জ্বরটা কি কারণে? না, কোনো কিছু ধরা পড়ে না। ওষুধ দিতে, সাধারণ ওষুধ দিতে, ওষুধ খাইতে কমে আবার কমে বাড়ে। কমে বাড়ে কোন সময়? সুনির্দিষ্ট কোনো সময়সীমা রয়েছে যে জ্বরটা কোন সময় বাড়ছে? রাত্রে। রাতের দিকে বাড়ে, সারাদিন থাকে না? না। আর রাতের দিকে কি শ্বাসকষ্ট হচ্ছে, গলা ব্যথা করছে, তাই তো? হ্যাঁ। কিন্তু সারাদিন কি সুস্থ থাকছেন? শরীর ব্যথা আছে কিনা? আছে, শরীর ব্যথা আছে। শরীরের মাসেল ব্যথা নাকি জয়েন্ট ব্যথা? জয়েন্ট ব্যথা। ব্লাডের পরীক্ষা করিয়েছেন? হ্যাঁ। জি, আপনার সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করছি দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। জ্বর তো একটি উপসর্গ, এবং কোন রোগের উপসর্গ এটা বের করাটা তো খুব বেশি জরুরি। উনি যেমনটি বলছিলেন আসলে কি কারণে হতে পারে? আচ্ছা, এখানে রুগীটার আমাদের যে ফোন করেছিলেন দর্শক, ওনার কিন্তু একটা বলেছে 25 দিনের জ্বর। হ্যাঁ, জ্বরটা কিন্তু অনেক দিনের, এবং জ্বরের সাথে তার কাশি আছে, ঠান্ডার প্রবণতা আছে। এক্ষেত্রে কিন্তু আসলে ওনার একটু ইনভেস্টিগেশন আরও বেশি জরুরি, বিশেষ করে ফুসফুসে একটা এক্স-রে করা, রক্ত পরীক্ষা করা। আমাদের দেশে আরেকটা মহামারী আকারের রোগ আছে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষ্মা। তো যেহেতু ওনার 25 দিনের জ্বর এবং জ্বরটা বলছে কাশি আছে, রাতে রাতে জ্বর আসছে, আরো কিছু প্রশ্ন করা আসলে জরুরি ছিল যে ওজন কমে যাচ্ছে কিনা বা কাশির সাথে রক্ত যাচ্ছে কিনা। যেহেতু জ্বরটা অলরেডি 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, তাহলে আসলে আমাদের এই দর্শকের প্রতি আমার অ্যাডভাইস থাকবে আসলে একজন ডক্টরের সাথে কথা বলে যে টিউবারকুলোসিসের লাইনে একটু ইনভেস্টিগেশন করা, ফুসফুসে এক্স-রে করা, যে নিউমোনিয়া বা অ্যান্টিবায়োটিক লাগবে কিনা, রক্ত পরীক্ষা করা। এটা আসলে রুগী না দেখে এভাবে প্রোগ্রামে আসলে বলাটা মুশকিল, বাট এই দর্শকের জন্য আমার অ্যাডভাইস থাকবে এটাকে আসলে অবহেলা কোনোভাবেই করা উচিত না, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যক্ষ্মার ব্যাপারে আসলে ইনভেস্টিগেশনগুলো করা জরুরি। একদমই, এবং সেই সাথে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি। অবশ্যই। আমি এই কথা রেস ধরে একটু বলতে চাই যে জ্বর হচ্ছে আমাদের দেশে
ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, ভাইরাল ফ্লু হচ্ছে, কিন্তু বেশিরভাগ রোগীরা প্রপার ইনভেস্টিগেশনে না গিয়ে পাশের কোনো ফার্মাসি থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে খাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছে এবং দীর্ঘমেয়াদী পেন কিলার এবং অত্যন্ত পাওয়ারফুল সেই ওষুধগুলো খাচ্ছে। যেহেতু এবছর ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া কিংবা ভাইরাল ফ্লু এর সংক্রমণের উপসর্গগুলো একটু ভিন্ন, মানে অতিরিক্ত মাত্রায় ব্যথা, তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আসলে কতটুকু যৌক্তিক ওষুধগুলো খাওয়া? এটা আসলে আমরা খুব সাফার করি অ্যাজ আ ফিজিশিয়ান, যে আমাদের কাছে অনেক সময়ই আসলে রুগীরা আসে অলরেডি দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছে, যেখানে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল ছিল না। আজকে যেহেতু আমরা ডেঙ্গু নিয়ে কথা বলছি, ডেঙ্গুর পার্সপেক্টিভেই যদি বলি, ডেঙ্গুতে বা চিকুনগুনি এগুলো সব ভাইরাল ফিভার, এগুলো কোথাও আসলে অ্যান্টিবায়োটিকের রোল ওভাবে নেই। ডেঙ্গুর কিছু কেসে আমরা অ্যান্টিবায়োটিক দিই, বিশেষ করে খুব সিভিয়ার ডেঙ্গুতে যখন কি আক্রান্ত হয়, আইসিইউতে আছে, খুব খারাপ, তখন আমরা কাভারেজ রাখি, বা ডেঙ্গুর সাথে অন্য কোনো ইনফেকশন অ্যাড হলে তখন দেই। কিন্তু ইটসেলফ ডেঙ্গুতে আসলে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই, এই জন্য এখানে কোনোভাবেই রেকমেন্ডেড না। কিন্তু যেটা আপনি বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে আসলে ডিরেক্টলি ফিজিশিয়ানের কাছে না যেয়ে একটা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিল। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে অন্যজনের প্রেসক্রিপশন দেখে ফলো করছে, যে আরেকজনের প্রেসক্রিপশন দেখে ওষুধ শুরু করে দিল, বাট আসলে এটা কোনোভাবেই আসলে অ্যাকসেপ্টেবল না। আরেকটা পয়েন্ট আপনি বলেছেন যে ব্যথানাশক ওষুধ, কারণ আসলে চিকুনগুনিয়াতে যেহেতু অনেক জয়েন্ট পেইন হয়, রুগীরা স্বাভাবিকভাবে একটা ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন এবং সেটা দীর্ঘদিন ধরে খাচ্ছে, রাইট। এবং যেহেতু ডেঙ্গু চিকুনগুনিয়াতে দুটোতেই প্লেটলেট কমে যাওয়ার একটা প্রবণতা থাকে, এটা অসুখেরই একটা আসলে ধরন। এই জন্য আমরা খুব স্ট্রংলি আসলে অ্যাডভাইস করি এই সময় জ্বর দেখা দিলে অবশ্যই এনএসএইড বলি আমরা, বা ব্যথানাশক ওষুধগুলো যেন না খায়, এক্সেপ্ট জাস্ট এই জ্বর বা গা ব্যথা এগুলোর জন্য আমরা প্যারাসিটামল বেসড ওষুধগুলো চুজ করব, এটা ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ না। এটাকে আমি আরেকবার একটু এমফাসাইজ করতে চাই, কারণ যেহেতু ডেঙ্গুতে প্লেটলেট কমে যায়, রক্তক্ষরণের সম্ভাবনা বেড়ে যায়, সো কোনোভাবেই যেন পেশেন্টরা ব্যথানাশক ওষুধে না যায়, বা এনএসএইড যেমন আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন এই ধরনের ওষুধগুলো না খায়। আপনার হচ্ছে প্যারাসিটামল বেসড ওষুধগুলোতে আমরা অবশ্যই এটা চুজ করবো আর কি। এবং সেই জন্য আসলে দেখেন যে ওষুধগুলো খুব কাছাকাছি এবং অ্যান্টিবায়োটিকের কথাও আসছে, যেটা আসলে দরকার নাই ডেঙ্গু চিকুনগুনিয়া বা এখনকার অধিকাংশ ভাইরাল ফ্লুতে। সো সব ক্ষেত্রে আসলে আমার অ্যাডভাইস বা আমার দর্শকদের কাছে অনুরোধ যে আসলে আপনারা জ্বর দেখা দিলে এই সময় আসলে একজন বিশেষজ্ঞ বা একজন চিকিৎসক রেজিস্টার্ড ফিজিশিয়ানের সাথে কথা বলেই আসলে ওষুধ ইনভেস্টিগেশন এগুলো করা জরুরি। নিশ্চয়ই, মানে খুব গুরুত্বপূর্ণ তথ্য এটি, কারণ আমরা হরহামেশাই ওষুধ নিয়ে নিজেদের মতো করে খাচ্ছি এবং তাতে করে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, যেমন পাশাপাশি এত পাওয়ারফুল ব্যথানাশক ওষুধ সেটি হয়তো বা সাময়িকভাবে ব্যথা রিলিফ করছে, কিন্তু দীর্ঘমাত্রায় আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। একটু জানতে চাই ম্যাম, তো বলছিলাম যে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের কথা, ডেঙ্গু হলে আপনি বলছিলেন যে ইনভেস্টিগেশন করিয়ে ফাইন্ড আউট করাটা জরুরি। তো সেক্ষেত্রে যখন ফাইন্ড আউট করে ফেলে যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত, অনেকে কিন্তু শঙ্কিত হয়ে যায় যে আমার প্ল্যাটিলেট কাউন্ট কত, নিজেদের মতো করে পরপর একদিন পরপর করাতেই থাকে প্ল্যাটিলেটটার কি অবস্থা, এটা আসলে গুরুত্ব দেওয়া কতটুকু জরুরি? অবশ্যই, এটা এক্ষেত্রে একটু বলি, ডেঙ্গু রোগের যে আমাদের প্যাথোজেনেসিস বা প্যাথোফিজিওলজি যদি বলি, ডেঙ্গু পেশেন্টদের যত কমপ্লিকেশন, যেমন প্রেশার কমে যাওয়া, প্লেটলেট কমে যায়, এগুলো কিন্তু শুরু হয় ডেঙ্গু জ্বর ছেড়ে যাওয়ার পর। আইডিয়ালি যেটা হয় যে নর্মালি একটা পেশেন্ট যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়, আমরা বলি হচ্ছে 3 থেকে 5 দিন তার জ্বর থাকে, অনেক জ্বর থাকে, 102, 3, 4, পেশেন্ট খেতে পারে না, ডিহাইড্রেটেড থাকে। তো এই সময়টায় সাধারণত প্লেটলেট কমে না ইউজুয়ালি। আমরা যদিও প্রথমেই একটা সিবিসি করে নিই বেজলাইন হিসেবে, কিন্তু আসলে জ্বরের বা ডেঙ্গু সব কমপ্লিকেশন শুরু হয় হচ্ছে জ্বর ছাড়া পর থেকে। আমরা ওই সময় থেকে আমরা ফিজিশিয়ানরা বলি ক্রিটিক্যাল পিরিয়ড, যে জ্বর ছাড়ার পরে 24 থেকে আপনার 48 থেকে 72 ঘন্টা, মানে 2 থেকে 3 দিন হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড। এই ক্রিটিক্যাল পিরিয়ডটাতে প্রতিদিন সিবিসি করাটা খুব জরুরি, কারণ প্লেটলেটটা কমে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং প্রতিদিন ব্লাড প্রেশার মেজার করাটা জরুরি। আমাদের এখন যেটা হচ্ছে কি, আমরা হসপিটালে যেটা ফেস করি যে স্বাভাবিকভাবে একটা ডেঙ্গু নিয়ে প্যানিকও কাজ করছে পেশেন্টদের মধ্যে, উচ্চ মাত্রার জ্বর হচ্ছে, যেটা দেখা যায় অনেক সময় প্যারাসিটামল, মুখের প্যারাসিটামল সাপোজিটরি কমছে না, প্যানিক থেকে অনেক সময় কিন্তু হসপিটালে জ্বর প্রথম দিনই দেখা যায় হাসপাতালে ভর্তি হয়ে যায়। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে আসলে আমার অ্যাডভাইস হচ্ছে জ্বরের প্রথম দিন থেকে বা ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর অবস্থায় আসলে আমাদের হসপিটালে এই জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ছাড়া আসলে আমাদের খুব ওষুধ দেওয়ার নাই, কিন্তু ক্রিটিক্যাল টাইমটা শুরু হয় জাস্ট জ্বর
ছেড়ে যাওয়ার পর। তো আমি আমার রোগীদের যেটা অ্যাডভাইস করি যে ডেঙ্গুতে আক্রান্ত পেশেন্টদের ধরেন তার হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না, উনি বাসায় ট্রিটমেন্ট নিচ্ছেন, আমি যেটা বলি যে আপনার যেদিন জ্বর ছেড়ে যাবে সেই দিন থেকে সিবিসি, তারপরের দিন সিবিসি, এভাবে করে আমাকে দেখাতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে জ্বর থাকা অবস্থায় আমরা যেটা করে থাকি সেটি জ্বর সেরে যাওয়ার পরে করাটা খুব বেশি জরুরি, ব্লাডের পরীক্ষাটা প্রথমে অবশ্যই করে একটা জ্বর থাকা অবস্থায় করে নিতে হবে, এটা আমরা বলি বেস লাইন। আমরা আসলে এখানে আমরা সাধারণ যে মানুষরা বা স্বাভাবিক একটা ধারণা আছে যে আমরা প্লেটলেটের বেশি প্রায়োরিটি দেই। ডেঙ্গুতে অবশ্যই প্লেটলেটটা জরুরি, বাট খালি প্লেটলেটের বেসিসে কিন্তু এখানে ট্রিটমেন্ট হয় না। এখানে আরেকটা জিনিস আছে হেমাটোক্রিট, আমরা হেমাটোক্রিট সম্পর্কে জানবো। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটি অনেকে জানে না। হেমাটোক্রিট নিয়ে গুরুত্ব দেওয়াটা কতটুকু জরুরি এবং কিভাবে গুরুত্ব দেবেন, কখন গুরুত্ব দেবেন। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে যারা বিভিন্ন ধরনের পরীক্ষা করাচ্ছে ডেঙ্গুর পরবর্তী সময়ে, তাদের ক্ষেত্রে প্ল্যাটিলেটকে গুরুত্ব দেওয়া কতটুকু জরুরি এবং কখন পরীক্ষা করাবে। আপনি বলছিলেন হেমাটোক্রিটের কথা, এটা মানে ব্লাডের একটি পরীক্ষার ইনভেস্টিগেশন রিপোর্ট, এটি সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, হেমাটোক্রিটটা আমরা যে সিম্পল যে সিবিসি করি, যেখানে আমরা প্লেটলেট দেখছি, ওখানে আমরা হেমাটোক্রিটটা দেখতে পাই। হ্যাঁ, হেমাটোক্রিটটা আসলে আমাদেরকে হেল্প করে যে পেশেন্ট ডিহাইড্রেশনে আছে, রক্তক্ষরণ হচ্ছে না ইমপ্রুভমেন্ট হচ্ছে, এটা আমরা আসলে বুঝতে পারি। হেমাটোক্রিটটা আসলে সহজ করে যদি বলি, আমরা ব্লাডের ঘনত্ব কতখানি সেটা আমরা বুঝতে পারি। যখন আমরা নর্মালি প্রথমে জ্বরের প্রথম দিকে একটা সিবিসি করছি যেখানে আমাদের হেমাটোক্রিট ইনফরমেশন থাকে, আমার পেশেন্ট যখন ক্রিটিক্যাল পিরিয়ডে চলে যাচ্ছে তখন সে ইনিশিয়াল হেমাটোক্রিটের সাথে আমরা কম্পেয়ার করে দেখি। যদি হেমাটোক্রিট নর্মালে যেরকম ছিল সেখান থেকে বেড়ে যায় 10 বা 20% উপরে, তখন আমরা বুঝি যে ঘন হয়ে গেছে ব্লাড, মানে পেশেন্ট ডিহাইড্রেশনে আছে। আবার যদি হঠাৎ করে অনেক কমে যায় তখন আমরা, এটা আবার হিমোগ্লোবিনের সাথে রিলেটেড, সো হচ্ছে আমরা তখন ভাবি যে হয়তো কোনো ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কিনা। সো অনেকগুলা ইনফরমেশনস আমরা হেমাটোক্রিট থেকে পাই। আমাদের সাধারণভাবে একটা ধারণা থাকে যে খালি সিবিসি করার উদ্দেশ্য হচ্ছে প্লেটলেটটা দেখা, এটা কখনোই নয়। ডেঙ্গুতে আমরা প্লেটলেট দেখি, ডাব্লিউবিসি প্যাটার্নটা দেখি, হেমাটোক্রিট দেখি, আসলে অনেকগুলো জিনিস মাথায় রেখে আসলে ডেঙ্গুর চিকিৎসা করা হয়। এবং এই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আস্থা রাখাটা জরুরি। অবশ্যই নিজে নিজে ঘরোয়া চিকিৎসা কিংবা প্রপার ইনভেস্টিগেশনে না যেয়ে আমরা যে কাজগুলো করে থাকি, নিজের মতো করে জ্বর কমানোর জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম করি। এবং ম্যাম, যখন ডেঙ্গু কনফার্মেশন হয়ে যায় যে একজন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত, কারা আসলে ঘরে থেকে চিকিৎসা নেবেন? এবং আমরা তো অনেক ক্ষেত্রে দেখি সবাই আসলে ডাবের পানি খাওয়ার জন্য অনেক বেশি আকৃষ্ট হয়ে যায়, বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, এটা একটু বলি যে আপনি বলছিলেন যে বাসায় বসে চিকিৎসা, অধিকাংশ ডেঙ্গু রোগী কিন্তু বাসায় চিকিৎসা নিতে পারেন, হাসপাতালে আসলে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যেহেতু ডেঙ্গুর প্রথম দিকে হচ্ছে ডিহাইড্রেশনের একটা চান্স থাকে, আমরা অনেক ফ্লুইড বা তরল জাতীয় খাবারের অ্যাডভাইস দিয়ে থাকি। কেননা কারণ যখন এত জ্বর থাকে, যে কোনো ভাইরাল ফিভারে কিন্তু মুখের রুচি কিছুটা কমে যায়, আবার অনেক সময় ডেঙ্গুর কারণে একটু লিভার এফেক্টেড হয়, একটু নশিয়া, বমি বমি ভাবটা অনেক বেশি থাকে, রুগী স্বাভাবিক মতো খেতে পারেন না বললেই চলে। কিন্তু আমরা রুগীকে যেটা বলে থাকি, আপনি সলিড যদি নাও খেতে পারেন, একটু তরল জাতীয় খাবার যেমন অবশ্যই খান। তরলের মধ্যে যেমন রয়েছে আপনার একটু স্যালাইন, আমরা অবশ্যই পুরাটা যেন খালি সাদা ক্লিয়ার ওয়াটার যেন না হয়, স্যালাইন খেতে পারেন। এবং ফ্লুইডের হিসেবে আসলে ডাবের পানি, তারপর জুস, এই জিনিসগুলো আসে। কিন্তু সমস্যা হয় কি, ধরেন রুগীকে বললে দেখা যায় ডাবের পানি একটা বা দুটা ম্যাক্সিমাম খাওয়া যেতে পারে, অনেক সময় অনেক বেশি খেয়ে ফেলেন। বিশেষ করে ডাবের পানিতে অনেক পটাশিয়াম থাকে, তো যারা কিডনি রোগীতে আক্রান্ত বা হার্টের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, তো ওনারা খাবেন, অবশ্যই খাবেন, ফ্লুইড খাবেন, স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় যেন না হয়। এক্ষেত্রে আরেকটা একটু বলি, ঘরোয়া চিকিৎসার মধ্যে আমরা আমাদের পেশেন্টে পাই যে ওনাদের একটা কনসেপ্ট আছে যে পেঁপের রসের পাতা খেলে প্লেটলেট কাউন্ট ভালো থাকে, অথবা
ড্রাগন ফ্রুট খেলে হচ্ছে রক্তকণিকা বৃদ্ধি পাবে। ড্রাগন ফ্রুট নিয়ে আমি একটু মজার গল্প বলি, সেটা হচ্ছে আপনি জানেন ড্রাগন ফ্রুট অনেক লাল হয়, রাইট? সো স্বাভাবিকভাবে যখন খায় মুখের ভিতরটা কিন্তু লাল হয়ে থাকে, মানে এটা খুব কমনলি আমরা লাল হয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, ইউরিনটাও কিন্তু লাল হয় খুব স্বাভাবিকভাবে। মানে ধরেন এখন এটা খুব কমন সিনারিও আমার হয়েছে যে পেশেন্ট দেখতে রুমে গেছি, রাউন্ডে গেছি, দেখলাম যে পেশেন্টের মুখটা লাল, আমি তো একটু হয়ে যাচ্ছে পেশেন্টের ব্লিডিং হচ্ছে কিনা, পরে শুনি যে ড্রাগন ফ্রুট খেয়েছেন। তো এই জন্য আমাদের রিসেন্টলি ডেঙ্গুর গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন বের হয়েছে, ওখানে যেমন এটা বলেই দিয়েছে যে একটা রেকমেন্ডেশন আছে যে পেশেন্টকে বলা আপনি ড্রাগন ফ্রুট খাবেন কিন্তু লালটা না, সাদাটা খাবেন আর কি। তার মানে বিষয়টা এমন যে ডেঙ্গু তো অন্যতম একটি কমপ্লিকেশন হচ্ছে মুখ দিয়ে, নাক দিয়ে, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি রক্ত বেরিয়ে আসে সেটিতে অবশ্যই হাসপাতালে নিয়ে আইসিইউ ম্যানেজমেন্ট বা অন্যান্য আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক যেমন পরামর্শ দেবেন। তো আসলে কনফিউশন যেন না হয়, কারণ ড্রাগন ফ্রুটটা একদম এড়িয়ে যাওয়া জরুরি। এবং ওই যে পেঁপের জুস কিংবা পেঁপে পাতার রস বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক? এখানে অনেক স্টাডি হয়েছে কিন্তু আসলে খুব ডিরেক্টলি যে পেঁপের রস খেলে প্লেটলেট বাড়বে যেটা ডেঙ্গুতে হেল্পফুল হবে, এখন পর্যন্ত এই রিলেটেড কোনো পাবলিকেশন নাই। সো আসলে যদি আমরা এভিডেন্সের কথা বলি, সায়েন্সের কথা বলি, এখন পর্যন্ত এটা কোনো এভিডেন্স নাই। সো কোনো কিছুই আসলে আমরা অবশ্যই একটা চিকিৎসকের পরামর্শ, যেটা আমাদের বারবার ডিসকাশনে আসছে, যে পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন, কিন্তু এই জিনিসগুলো যেন আমরা বায়াসড না হই। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আসলে রুগীরা কিন্তু এটা কমনলি জিজ্ঞেস করেন বা জানতে চান যে হাসপাতালে কখন ভর্তি হবে, কারণ আগেই বলছিলাম যে ডেঙ্গুর কিন্তু অধিকাংশ রোগীর চিকিৎসা বাসায় বসেই সম্ভব, কিন্তু কখন উনি হাসপাতালে ভর্তি হবেন। এক্ষেত্রে আমরা ডেঙ্গুর কিছু ওয়ার্নিং সাইন খেয়াল করি। এই ওয়ার্নিং সাইনগুলো কি, এগুলো আমাদের জানা খুব প্রয়োজন। যেমন অতিরিক্ত পেটে ব্যথা, অতিরিক্ত বমি, 24 ঘন্টায় দেখা যাচ্ছে 3-4 বা 7-8 বার বমি হচ্ছে। দেন হচ্ছে পেশেন্ট অসম্ভব ল্যাথার্জিক বা দুর্বল হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না, কথাবার্তা অসংলগ্ন বলছেন, অসম্ভব দুর্বল। এবং রক্তক্ষরণ কিরকম, যেমন নাক দিয়ে রক্ত, দাঁতে মাড়ি দিয়ে রক্ত, গায়ে ছোপ ছোপ লাল দাগ। এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে পিরিয়ড দেখা যাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে মাসিকের রাস্তায়। ইভেন এই ক্ষেত্রে একটু বলি, যেমন ধরেন একটা মেয়ের তো রেগুলার পিরিয়ডের একটা সাইকেল থাকে, কিন্তু সেই সাইকেলে, সেই জ্বরে আক্রান্ত অবস্থায় যদি সাইকেলে অনেক আগে ব্লিডিং শুরু হয়, এটাও কিন্তু আমরা একটা আনইউজুয়াল ব্লিডিং ধরি। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। এনি কাইন্ড রক্তক্ষরণ বা আমরা ওয়ার্নিং সাইন যেগুলো বলছিলাম এগুলো দেখা দিলে, এবং রোগীর কোনো দীর্ঘমেয়াদী অসুখ, লিভার, কিডনি, হার্টের জটিলতা, অথবা উনি ক্যান্সারে আক্রান্ত, প্রেগনেন্ট উইমেন, বয়স 70-75 উপরে, বা একদম শিশু, এই ধরনের পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই যে ডেঙ্গু কনফার্ম হলে যেন হাসপাতালে নিয়ে চিকিৎসা নেন। একদমই। এবং এই সিদ্ধান্তটা কখনো নিজে নয়, অবশ্যই হাসপাতালে থাকাটা জরুরি, বিকজ তাদের মধ্যে তারা ইমিউনো কম্প্রোমাইজড, যেহেতু ইমিউনিটি কম, বিভিন্ন ধরনের ডিজিজ অ্যাটাক করে, তো সেক্ষেত্রে হাসপাতালে থাকার কোনো অল্টারনেটিভ কিছু নেই। আমি একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। ডেঙ্গু প্রতিরোধে হয়তো বা প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবে না, সচেতনতার জায়গা থেকে আপনার পরামর্শ কী থাকবে? ডেঙ্গুটা আসলে আমাদের সব লেভেলে সবাই মিলে ফাইট করতে হবে। আমাদের যুদ্ধটা শুরু হবে বাসা থেকেই। কিরকম, আমরা জানি যে ডেঙ্গু হয় কোথায়, অ্যাডিস মশাটা জমে হচ্ছে বাসার আশেপাশে, পানি জমে থাকলে সেখান থেকে হয়। দেন আমরা আমাদের বাসায় যে গাছের টব আছে সেখানে পানি জমে থাকলে সেখান থেকে, আমরা এই জিনিসগুলো সবাই জানি। এই জিনিসগুলো আমরা রেগুলার ক্লিন করব, বাসায় মশারি ব্যবহার করব। বাচ্চারা যারা আছে বাইরে গেলে এই সময়টা বিশেষ করে যদি একটু ফুল স্লিভ কাপড় পরে তাহলে মশার কামড়টা আমরা কম করতে পারি। দেন বাসায় হচ্ছে মসকুইটো রিপেলেন্ট, কয়েল, এগুলো ব্যবহার করতে পারি। সো আমাদের যুদ্ধটা শুরু হবে বাসা থেকে। বাসার পরে আমরা যখন আমরা ওয়ার্ক প্লেসের কথা যদি বলি, সেখানেও যেন এনভায়রনমেন্টটা ক্লিন থাকে। রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সবাই মিলে, আমরা যদি সোসাইটির সব লেভেলে সবাই মিলে আসলে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হই, অনলি দেন আসলে আমরা ডেঙ্গুকে মোকাবেলা করতে পারবো। ডেঙ্গু যেহেতু আমাদের সাথে থাকবেই, ডেঙ্গু যুদ্ধ চলবেই, ডেঙ্গু যুদ্ধের প্রস্তুতি হিসেবে আত্মসচেতনতার বিকল্প কিছু নেই। ম্যাম, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন ডেঙ্গু প্রতিরোধে নিজেরা সচেতন হই, এক্ষেত্রে আত্মসচেতনতার বিকল্প কিছু নেই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24-এর সাথেই থাকুন।